হুগলির চাপাডাঙ্গা মোড় থেকে বড়দিগুরুই মৌজা পুরসুরা থানার অন্তর্গত মুন্ডেশ্বরী নদীর পাড় ঘেঁষে চলছে দুর্বৃত্ত নিয়ে জমি দখল। জোর যার মুলুক তার এই তুঘলকি আচরণ সেখানে অব্যাহত। অভিযোগ, প্রবল ক্ষমতাশালী অ্যালুমিনিয়াম কারখানার মালিক নাজির মল্লিক ও মনিরুল মল্লিক মোটর সাইকেল বাহিনী সহযোগে ১ ডিসেম্বর শুনশান দুপুরে জেসিপি নিয়ে এসে ভেঙে দেয় এক বাড়ি। চলতি ব্যবসা, সেই বহু টাকার জিনিস ছিল মজুত, সব লোপাট হয়ে যায়। জানা গেছে এই হামলা ও আতঙ্ক সৃষ্টির কারণ লোভ। অভিযোগ, ১/৪ শতকের অংশে ২ শতকে ছিল দিব্যেন্দু ধারার সম্পত্তি ও রাস্তার ঠিকেদারি করার প্রয়োজনীয় জিনিস। এই জায়গা যা তার ৭-৬ বছর বয়সী দৃষ্টি প্রতিবন্ধী বাবা শ্যামসুন্দর ধারা ও এক পিসি দিব্যেন্দু বাবুকে লিখে দেন। ঠিক পাশে নিয়েছিল নাজির ও মনিরুল বাহিনী অ্যালুমিনিয়াম কারখানার জন্য প্রথমে ভাড়া, পরে চুপিসারে কিনে নেয় বলে অভিমত। এখন তাদের দৃষ্টি ওই জায়গার উপরে। এদিকে কাগজপত্র দেখিয়ে দিব্যেন্দু বাবু বলেন, মহামান্য কোর্টের অর্ডারে ১/৪ ধারা থাকা সত্ত্বেও ওরা আইনকে অসম্মান করে। এখানে এই যে ভাঙা বাড়িটা দেখছেন, এটা আমার দাদুর তৈরি করা বাড়ি। আমার দাদু ব্যবসা করতো আগে। পরবর্তীকালে এই বাড়িটা ফাঁকা পড়ে থাকে। আমাদের বাড়ি এখান থেকে ১ কিলোমিটার তোফাতে ধনপোতা গ্রামে। আর এই জায়গায় যে বাড়িটা, এটা টোটাল ১৬ শতক জায়গার উপর এই বাড়িটা। ১৪ শতক। তো দাদু ব্যবসা করার পর জায়গাটা পড়েই থাকতো। পরবর্তীকালে বাবা বললো, দেখ ঘরটা ওখানে পড়ে রয়েছে, তুই যদি কিছু করতে চাস তো করগে যা। তো এই ঘরটাকে নিয়ে আমি ছোট করে একটা ব্যবসা শুরু করি, রাস্তার ঠিকাদারি কাজ করি। তো আপনারা মালপত্রগুলো দেখলে বুঝতে পারবেন। তো জায়গাটা যেহেতু ১৪ শতক জায়গা, আমার এক পাড়ার জ্যাঠা আর দাদু দুজন মিলে এই জায়গাটা করেছিল। তো জ্যাঠার ছেলে, আমাদের এই পাশের গ্রামের ছেলে, তাদের নাম হচ্ছে নাজির মল্লিক আর মনিরুল মল্লিক। ওদেরকে অ্যালুমিনিয়াম কারখানা করতে ভাড়ায় দেয়। তো তাদের পোর্শন ভাড়া দিয়েছে, আমাদের পোর্শন ফাঁকা পড়ে রয়েছে। আমি ঘরটা ব্যবহার করি। কিছুদিন পর জানতে পারি যে ওরা জায়গাটা কিনতে চাইছে। তো আমার বাবাকে বলি, দেখো না, আমার কাজের জন্য আমার এটা লাগছে, আমার ঘর আমার বিক্রি করার দরকার নেই। তুমি ওদের সাথে আলোচনা করো যে আমার ঘর যেরকম আছে সেরকম থেকে যাবে। তাতে করে যদি ওরা রাজি হয় তাহলে বাকি অংশীদার যারা আছে তারা বেচতে পারে। জাস্ট এইটুকু কথা আলোচনা হয়েছে, এর বাইরে কোনো কথা হয়নি। তো ওরা যখন জানতে পেরেছে আমার জায়গা আমি বিক্রি করব না, আমার যে বাকি ওয়ারিশান দিকে আমাকে না জানিয়ে তাদের সাথে গোপনে একটা আলোচনা করে জায়গাটা পাঁচির তুলে দেয়। আমি বাধা দিই পাঁচির তুলতে, যে কেন পাঁচির তোলা হবে কেন। ওরা তখন আমাদেরকে বোঝায় যে জায়গাটা ফাঁকা পড়ে থাকলে এখানকার লোক দখল করে নিতে পারে জায়গাটা। মানে যেগুলো হয়, ফাঁকা জায়গা পড়ে থাকলে কেউ এসে বসবাস করতে শুরু করে দিলে জায়গাটা তার দখলে চলে যায়। তো সেই হিসাবে আমাকে বোঝায় যে পাঁচির তুলে ঘেরা হয়ে যাক, আর তোর পোর্শন যদি তুই না বিক্রি করিস, তোর একটা ঘর আছে থেকে যাবে, আর আমাদের যদি বিক্রি করতে যাই আমরা বিক্রি করে দেবো, তোর ঘর থেকে গেল। এইরকম একটা ওই জ্যাঠার ছেলের সাথে, যার নাম জগবন্ধু ধারা, তার সাথে একটা মৌখিক আলোচনা হয়। মৌখিক আলোচনা হয়েছে, কোনো লিখিত কোনো কিছু হয়নি। আমার জায়গা যখন পরবর্তীকালে জানতে পারি যে জায়গাটা লিজে দেওয়া রয়েছে ওদেরকে, টোটাল জায়গাটা, তার জন্য একটা পয়সা দেবে, তো এই জেনেই ওরা পাঁচিরটা দিয়েছে। তো তার পরবর্তীকালে জানতে পারি যে না, জায়গাটা পাঁচির তুলে লিজ নয়, এটা বিক্রি হয়ে গেছে ওদের কাছে। তখন আমার বাবা কি করে, যে যেহেতু বাবা ওদেরকে রেজিস্ট্রি করে দেয় না, বাবা আর আমার এক পিসি আমার নামে রেজিস্ট্রি করে দেয়। যেহেতু ওদের জায়গাটা বাকি অংশগুলো রেজিস্ট্রি হয়েছে, তা বাবার নামে ছিল আর পিসির নামে ছিল, সেই অংশটুকু আমাকে ২ শতক জায়গা রেজিস্ট্রি করে দেয়, যার কাগজ আমার কাছে আছে। তো রেজিস্ট্রি করে দিয়েছে, জায়গা আমার নামে, পর্চা আমার নামে আছে, দলিল আমার নামে, তো ঘরও আমার। সেটা দেখে আমি ঘরটাকে আজ থেকে ২ মাস আগে রিপেয়ারিং স্টার্ট করি। পুরাতন ঘর, প্রায় নতুন গিল বসাই, শাটার গেট লাগাই, এখানে গেট লাগাই, সমস্ত কিছু করে ঘরটাকে রেডি করেছি। তখন এই কাজগুলোর সময় ওরা মাঝে মাঝেই এসে বাধা দেয়। কি না কারণ, যে আমরা জায়গাটা কিনে নিয়েছি। তো ওদের সাথে একটা আলোচনা হয় যে জায়গা তোরা কিনে নিয়েছিস, কিন্তু ঘর তো তোরা কিনিস নিস, ঘরটা আমার। ওরা তখন বলে, যদি ঘর তোর হয় তোরা আমাকে বিক্রি করে দে। ও আমার সাথে কেনার জন্য ওরা আমাকে চাপ সৃষ্টি করে। তো আমি বলি, দেখ জায়গা আমি বিক্রি করবো না, তোরা যত চাপিস। যে লোকাল লোক বলে, কেন তোমার জায়গায় তোমরা করো, আমরা তোমার পাশে আছি, তোমরা জোর করে করছে বলি তোমাকে বেচতে হবে কেন। এনারা খুব সাপোর্ট করেছেন পাশের লোক, আমি যার জন্য আরো বিক্রি করি না, রেখে দিয়েছি। ওরা
আমি কোর্টে যাই, যেহেতু আমার কাজে বাধা দিচ্ছে বলে। প্রশাসনের দ্বারস্থ হয়েছিলাম, প্রশাসন বললো তুমি এটা, যেহেতু এটা বিএলআরওর কেস, তো আমরা জানবো না কার কোনটা জায়গা, তুমি ওটা কোর্টে যাও, কোর্ট থেকে বিএলআরওকে বলবে, ওরা ঠিক করে দেবে। তো সেই মতো আমি কোর্টের দ্বারস্থ হই। কোর্টের কাগজও আপনাদেরকে দেখিয়েছি, 144 করে টোটাল কাজটা আমি কমপ্লিট করাই। এখান থেকে একদম আমার পোর্শনটা পাঁচির দিয়ে আলাদা ছিল, যার ছবিও আপনাদেরকে আমি দেখিয়ে দেবো। হঠাৎ করে কি হয় জানিনি, আমাকে একদিন ডেকে রাত্রেবেলায় খুব ধমকি দেয় যে হয় জায়গা বিক্রি কর, নাহলে তোকে মেরে শেষ করে দেবো এখান থেকে। আমি বলি দেখ, মেরে দিস মেরে দিবি। মাঝে মাঝে এখানে সেলিম মল্লিক বলে একটি ছেলে রয়েছে, ও আমাকে ঘেরে যে দেখ, তুই যদি জানে বেঁচে থাকতে চাস তো জায়গায় দেখে দিয়ে দে। হয়েছে, আমার ছেলে বিভিন্ন কাজে ব্যস্ত থাকে, এখানে কাজের মেরামতি কাজগুলো আমি লোকজন নিয়ে করাই। আমার যে নিরাপত্তার জন্য আমার এই পাঁচিল গেট আমি সব করাই। ওই নাজির মল্লিক মাঝে মধ্যে হুমকি দেয়, তোমরা বড্ড বাড়াবাড়ি করছো, তোমরা অত্যন্ত বার বেড়েছো, তোমাদেরকে উপযুক্ত শিক্ষা আমরা দেবো। আমি বলছি দেখো, আমার তো মরার বয়স হয়ে গেছে, সে আজকে আমার 76 বছর বয়স, এরপরে তোরা আর আমাকে কি শিক্ষা দিবি, আমার কিছু পাওয়ারও নেই আর হারানোরও কিছু নেই। এইভাবে ওরা হুমকি হামকা মাঝে মধ্যে দিয়ে যায়। তারপরে জানতে পারি যে 1 ডিসেম্বর, সেই দিন সম্ভবত সোমবার ছিল, রাত্রেবেলা এই দুপুরে 12:30টার সময় এসে সমস্ত ভেঙে তছনছ করে দেয়। আমরা খবর পেয়ে এলুম, এসে দেখি এলাকাই বাসী, আমার বাড়ি পুরসুরা। ঠিক আছে, আমি ধরার যে অভিযোগ করছেন যে হ্যাঁ। বাড়িটা ভেঙে দিয়েছে, কি বলবেন আপনি এলাকাবাসী হিসেবে? আমি বলছি এইটা আমি দীর্ঘদিন ধরেই দেখছি, এটা দিব্যেন্দুদারই বাড়ি। আমি দিব্যেন্দুদার কাছে কাজ করি, আমি এখানে সবসময় যাতায়াত করি, ঠিক আছে। আর এখানে যে নাজির মোল্লা আছে, ঠিক আছে, মল্লিক, আগেও আমাদের এখানে কোর্ট অর্ডার দিয়েছিল এখানে করার জন্য, ঠিক আছে। ওরা এসে বাধা দেয়, বাধা দেওয়ার পর আমাদের এখানে আবার কন্ট্রাকশনটা আবার চালু করা হয়। থানার ওসিও বলেছিল, ঠিক আছে, অর্ডার দিয়েছিল, সেই জন্য আমার ঠিক আছে, মাসি কিছু বলবি নি। তুদিকে আমি দেখে ছাড়বো, আমি দেখবি কি, তুদিকে তো আমি নিয়ে আইছি, এই জায়গা তো আমি তুদিকে ভাড়ায় করে দিয়েছি। হুমকি দিয়েছিল আপনাকে? হ্যাঁ, আমাকে হুমকি দিয়ে গেছে রাজা, যে মাসি কিছু বলবি নি। আচ্ছা বলবো না, তুই ডিসিপিতে করে ভাইছিস, আমি তোকে বলবো নি? আমাকে ভয় পেয়ে গেছে, আমি ভয় করিনি। সে জায়গা তার বিক্রি হয় না, ওর বাপের জায়গা বিক্রি হয় না। ও বললো মাসি দিদি আমাদের জায়গায় থাকবে, ওর বাপও বলেছে যে আমাদের জায়গায় থাকবে, ও একটা কিনুক করবে ওর